মনে আছে মনে আছে রাধাকে কি বলেছিলাম, একজন একলা হয় আর দুজন জোড়া। ওকে ওকে ওকে, আমার মনে হয় আপনাদের বন্ধুদের মধ্যে আমার থাকা উচিত নয়, আর তাছাড়াও আমার ভীষণ ঘুম পাচ্ছে। তাহলে আমি আসি। ওকে, গুড নাইট, বাই। Good night, বৌদি। Good night, good night. আরে এই কি করছিস? আরে বৌদি যাচ্ছে, গুড নাইটটা তো বল। আরে গুড নাইট বৌদি, গুড নাইট। গুড নাইট। এই কলেজ লাইফ থেকে তোরা আমাকে মাতাল বলে আসছিস, ভালো লাগে না এগুলো আমার। মাতালকে মাতাল বলবে না তো চাতাল বলবে? দেখুন ওয়াসিম ভাই, আপনি এইভাবে ওনার অপমান করতে পারেন না। আরে তো পুরোপুরি ভয় পেয়ে গেছে একেবারে। আরে বন্ধুরা, এত বছর বাদে একসাথে এই আড্ডাটা দারুণ লাগছে। আরে স্বরূপ, তোকে দেখেই আমার প্রফেসর রেখার কথা মনে পড়ে যাচ্ছে। আরে মনে আছে প্রফেসর রেখা, যিনি তোকে ক্লাসে সবার সামনে মুরগি করে দিয়েছিলেন? আর ইনি এদিকে প্রফেসর রেখার সঙ্গে সম্পর্ক করতে যাচ্ছিলেন। চুপ করো। দেখো প্রীতম, আমি এরকম ইয়ার্কি একদম পছন্দ করি না, প্লিজ। আরে ভাই, তুমি তো মিছিমিছি রাগ করছো। এমনিতেও অনেক রাত হয়ে গেছে, আমার মনে হয় যে সব কথা শেষ করে এখন যাওয়া উচিত। হ্যাঁ ওয়াসিম ভাই, অনেক দেরি হয়ে গেছে, যাওয়া উচিত। আর এদিকে আমাদের প্রফেসর সাহেবের মুডটাও তো ঠিক নেই। চল তাহলে ওটা যাক। চল ভাই চল। এক মিনিট, অনেক রাত হয়ে গেছে, ড্রিঙ্ক করার পর কোথাও যাওয়ার দরকার নেই। তোমরা এখানেই থাকো, সকালে চলে যাও। আরে আমি তোমাদের থাকার ব্যবস্থা করেছি। এসো এসো। আরে এই হলো না কথা। আরে এসো এসো যাওয়া যাক। এসো তোমরা এসো। চল। বাথরুমটা কোন দিকে? এই আওয়াজ কোথেকে আসছে? এই আওয়াজটা কোথেকে আসছে? আরে আরে তোর কি হয়েছে? কি হলো তোর? কি হয়েছে স্বরূপ? আমি সুজিতকে ডেকে আনছি, আসছি আমি এক্ষুনি। এই সুজিত, সুজিত, এই সুজিত, আরে শুতে দে না ভাই। সুজিত, আরে ওঠ ওঠ ওঠ। আরে দেখ কি হয়েছে দেখ। আরে ভাই ঘুমের থেকে সিরিয়াস কিছু হয় নাকি? দে শুতে দে আমাকে। কি করবো? ওয়াসিম ভাইকে ডেকে আনি। ওয়াসিম ভাই, ওয়াসিম ভাই, ওয়াসিম ভাই, ওঠো ওঠো। ওয়াসিম ভাই, ওঠো ওঠো, শিগগিরই ওঠো। আরে ওঠো। স্বরূপ, আরে এই শব্দটা কোত্থেকে আসছে? আরে এই যে ওয়াসিম, ওয়াসিম, আরে আরে দেখো প্রীতমের কি হয়েছে?
আরে তাড়াতাড়ি উঠা দেখো কি হয়েছে, চলো। আরে চলো চলো, আমাকে হেল্প করো, চলো জলদি চলো, জলদি চলো, চলো 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 চলো। এই এই প্রীতম, এই প্রীতম কি হয়েছে? আরে প্রীতমের তো মার্ডার হয়ে গেছে। কেউ আছে? আরে কেউ আছে? আরে প্রীতম আর নাই। কি হয়েছে? কি হয়েছে? আরে দেখো দেখো কি হয়েছে, দেখো দেখো আরে বুঝি, দেখো কি হয়েছে, দেখো বুঝি। আরে কেউ ডাক্তারে ডাকো, ডাক্তারে ডাকো কেউ। আরে স্বরূপের কি হইলো? আরে এই স্বরূপের কি হইলো? আরে আরে ডাক্তারকে ডাকো কেউ। আরে কি হইলো রে? নমস্কার প্রফেসর সাহেব, আমার নাম কেটি পাঠক, আমি আপনার উকিল। আমি জানি যে এই সময় আপনার মানসিক পরিস্থিতি সেরকম জায়গায় নেই যে আপনি আমার প্রশ্নের উত্তর দিতে পারেন না, তো ক্ষমা চেয়ে নিচ্ছে। আমি জিজ্ঞেস করতেই হবে, এই কেসের শুনানির দিন খুব এগিয়ে আসছে। বলুন, কি জানতে চান বলুন। মেডিকেল রিপোর্ট অনুযায়ী আপনার শরীরে একটা রাসায়নিক পাওয়া গিয়েছে। এই রাসায়নিক এই পদার্থ যাই হোক না কেন, ডক্টররাও এই বিষয়ে খুব একটা বেশি কিছু জানেন না। আপনি বলুন এবার যে কি আসলে এই রাসায়নিকটা, আর এটার প্রীতমের মৃত্যুর সঙ্গে, ওর হত্যার সঙ্গে কি সম্পর্ক রয়েছে? এই পদার্থটার নাম হলো বিএটি ড্রাগ, কিন্তু এই ড্রাগটার সাথে প্রীতমের খুনের কোনো সম্পর্ক নেই। তো আপনার কাছে এই বিএটি ড্রাগ এলো কোথা থেকে? আসলে আমি এই ড্রাগটা বিদেশ থেকে লুকিয়ে চুরিয়ে আনি। কেন, কি কারণে? অ্যাকচুয়ালি আগে আমি এই বিএটি ড্রাগটা একটা বিশেষ এক্সপেরিমেন্টের জন্য বিদেশ থেকে আনাতাম, কিন্তু ওই এক্সপেরিমেন্ট তো সাকসেসফুল হয়নি। তবে এই এক্সপেরিমেন্ট করতে করতে আমি ওই ড্রাগে নেশাগ্রস্ত হয়ে পড়ি। আপনি এইমাত্র বললেন যে আপনি এই ওষুধটাকে নিয়ে কিছু একটা পরীক্ষা করছিলেন। কি ধরনের পরীক্ষা করছিলেন আপনি? অ্যাকচুয়ালি অনেক বছর আগে আমি এই বিএটি ড্রাগ দিয়ে এমন একটা টনিক বানাতে চাইছিলাম যা দিয়ে একটা সাধারণ মানুষকে কৃত্রিমভাবে 10 গুণ বেশি শক্তিশালী করে দিতে পারে। দেখুন প্রফেসর বাবু, এখানে আমাকে বলতে হবে যে একটা সম্ভাবনা রয়েছে যে রাতে প্রীতমকে হত্যা করা হয় সেই রাতে আপনি এই ড্রাগটা নিয়েছিলেন। তো এটা সম্ভব যে এটার প্রভাব যেটা রয়েছে সেটা সফল হয়ে গেল হয়তো, আর তার প্রভাবেই হয়তো আপনি প্রীতমকে হত্যা করেছেন। না কেডি, আমি এটা অনেক বছর আগেই জেনে গিয়েছিলাম যে এই বিএটি ড্রাগ দিয়ে এমন কোনো টনিক বানানো যাবে না যা একজন মানুষকে 10 গুণ বেশি শক্তিশালী করতে পারে। আর প্রীতম যে রাতে খুন হয় সেদিন তো আমি এই ড্রাগ খুব কম পরিমাণে আমার শরীরে ইনজেক্ট করেছিলাম, তাও শুধু নিজের যন্ত্রণা মেটানোর জন্য। এটা ঠিক যে সেই ড্রাগটা নেবার পর আমার কিচ্ছু মনে নেই যে কি হয়েছে আর কি হয়নি। আমাকে বিশ্বাস করো কেডি, আমার ড্রাগ নেওয়ার জন্য প্রীতমের মৃত্যু হয়নি। নিশ্চয়ই এর পেছনে কোনো ষড়যন্ত্র আছে। আমি নির্দোষ কেডি। আমি দেখছি। এসব মিথ্যে। আমি কাউকে মারিনি। কাউকে নয় প্রফেসর স্বরূপ, আপনি আপনার ছোটবেলার বন্ধু মিস্টার প্রীতমকে মেরেছেন। আর এই ঘটনার একজন প্রত্যক্ষদর্শীও আছে আমাদের কাছে। ইওর অনার, আমি প্রফেসর স্বরূপের বন্ধু মিস্টার সুজিতকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মিস্টার সুজিত, আপনি আমাকে এটা বলুন যে 6 জানুয়ারি রাতে পার্টির পরে আপনার কি প্ল্যান ছিল মিস্টার স্বরূপের বাড়ি থাকার? না, আমার বন্ধুরা সব তো চলে যাইতেছিলাম। হ্যাঁ চলো, হ্যাঁ হ্যাঁ চল চল। এক মিনিট, অনেক রাত হয়ে গেছে, ড্রিঙ্ক করার পর কোথাও যাওয়ার দরকার নেই। তোমরা এখানেই থাকো, সকালে চলে যেও। আচ্ছা, সেই রাতে যখন আপনারা প্রীতমের চিৎকার শুনে স্টাডি রুমে দৌড়ে গেলেন তখন কি দেখেন সেখানে? যখন আমি ওই স্টাডি রুমে পৌঁছালাম তো তখন গিয়া দেখি নমস্কার সুজিত দা, কেমন আছেন? নমস্কার, আমি ভালো আছি। আপনিও কি বাঙাল নাকি? না, আমি বাঙাল নই, কিন্তু আমার কাজই হলো ধরা, ভাষাই হোক বা মিথ্যা। আরে কি কইতাছেন? আমি মিথ্যা কইতাছি নাকি? না না, মিথ্যা আর সত্যির সিদ্ধান্ত তো আদালত নিয়েই নেবে।
আপনি এটা বলুন যে ওই রাতে যখন প্রীতমবাবু আপনাকে ওঠাতে ওখানে এসেছিলেন, তো আপনি তখন উঠে গিয়ে প্রীতমবাবুকে সাহায্য করার জন্য এগিয়ে আসলেন না কেন? আরে কি করে যাবো, পুরো টাইট ছিলাম তো। আচ্ছা, টায়ার্ড ছিলেন আপনি, নেশা করেছিলেন না, কিন্তু একটু যদি কষ্ট করতেন তাহলে আপনি উঠতে পারতেন নিশ্চয়ই, কারণ 2-1 পাই তো যাওয়ার ছিল। আরে সাহস তো আমি করছিলামই, কিন্তু ওই দিন আমার মাথা গোল গোল ঘুরতাছিল। আমি এটা বুঝতে পারতাছিলাম না যে কারোর সাহায্য নেওয়া উচিত না কারোর সাহায্য করা উচিত। এটা বলুন, ওই রাতে কতটা মদ্যপান করেছিলেন আপনি? এমনিতে তো খুব বেশি মদ আমি খাই না, কিন্তু ওই দিন আমি 6 গ্লাস নিছিলাম। আচ্ছা, 6 পেগ খেয়ে নিয়েছিলেন, মানে অত্যধিক মাত্রায় মদ্যপান করেছিলেন আপনি। তো এটা বলুন, আপনি আমাদের যে প্রথমবার যখন প্রীতম আপনাকে ডাকতে আসে আপনি উঠতে পারেননি, আর তার ঠিক 5 মিনিট পরেই আপনি উঠে স্টাডি রুমে চলে গেলেন, এটা কিভাবে সম্ভব হলো? আরে অনেক জোরে একটা শব্দ হয়েছিল, প্রীতম চিৎকার করতেছিল বাঁচাও বাঁচাও, আর ওইটা শুননাই আমার ঘুম ভাঙছিল। আচ্ছা 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 আচ্ছা, অর্থাৎ প্রীতম যখন আপনার মাথার কাছে এসে আপনার কানের সামনে চিৎকার করতে থাকলো তখন আপনার ঘুম ভাঙলো না, কিন্তু তারপর যখন বাইরে গিয়েও চিৎকার করছিল তখন হঠাৎই আপনার ঘুম ভেঙে গেল। আসলে দাদা, ব্যাপারটা হলো যে ঘুম ভাঙলো না নাকি ভেঙেও ভাঙলো না, আপনি বলেছিলেন যে আপনি অত্যধিক মাত্রায় নেশা করে শুয়েছিলেন। তাহলে যেটা আপনি দেখলেন সেটাও নেশাগ্রস্ত অবস্থায় আপনি দেখেছিলেন, ইওর অনার। একজন ব্যক্তি যখন নেশাগ্রস্ত অবস্থায় ছিলেন তিনি যা দেখলেন তাও নেশাগ্রস্ত অবস্থায় দেখলেন, তো তার কথা আমরা বিশ্বাস কিভাবে করতে পারি এখানে? মিস্টার পাঠক, আপনি হয়তো এটা ভুলে যাচ্ছেন যে মিস্টার প্রীতমের হত্যার একজন নয়, মোট 4 জন প্রত্যক্ষদর্শী রয়েছে, যাদের মধ্যে 2 জন কোনো ড্রিঙ্কস নেননি আর না তো কোনো অন্য নেশার জিনিস সেবন করেছিলেন, কিন্তু যেটা আপনার মক্কেল প্রফেসর স্বরূপ করতেন। ইয়েস ইওর অনার, ডক্টর সিদ্ধার্থের মেডিকেল রিপোর্ট অনুযায়ী প্রফেসর স্বরূপ গত 15 বছর ধরে BAT নামে একটা ড্রাগ সেবন করে থাকেন, আর এই ড্রাগের প্রভাব এমনই যে মানুষ তাতে হিংস্র আর নৃশংস হয়ে যায়। আর এই ড্রাগের নেশার ফলে প্রফেসর স্বরূপ মিস্টার প্রীতমকে হত্যা করেছেন। ইওর অনার, এই ড্রাগের প্রভাবের ব্যাপারে আরো ভালোভাবে জানতে আমি প্রফেসর স্বরূপের ওয়াইফ তুলিকা দেবীকে কাঠগড়ায় ডাকার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। মিসেস তুলিকা, আপনি আদালতে বলবেন যে আপনার স্বামী প্রফেসর স্বরূপ কত বছর ধরে BAT সেবন করছেন? প্রফেসর BAT ড্রাগ কখনোই নিতেন না, উপরন্তু একটা টনিক বানানোর জন্য উনি এটা ব্যবহার করতেন, আর পরীক্ষা করার সময় ওনাকে অনেকবার নিজের ভেতর এই ড্রাগকে ইনজেক্ট করতে হয়েছে। মিসেস তুলিকা, আপনাকে আপনার স্বামীর হয়ে সাফাই দিতে বলিনি, আপনি শুধু এটাই বলুন যে কত বছর ধরে উনি BAT ড্রাগসের ইনজেকশন নিচ্ছেন। এই ধরুন প্রায় 5 বছর ধরে, কিন্তু আমি এটা জানতে পারলাম মাত্র 2 মাস আগে জানলাম। আচ্ছা, আপনি আমাকে এটা বলতে পারবেন কি যে এই ড্রাগস নেওয়ার পরে মানুষের মধ্যে কি ধরনের পরিবর্তন আসে? ওই ব্যবহারের ক্ষেত্রে কোনো পরিবর্তন হয় না, শুধু একটু নেশা হয়ে যায়, যেমন মদের নেশার মতো। দেখুন মিসেস তুলিকা, এই ড্রাগসের রিয়াকশন ঠিক কি আমি সেটা আদালতে প্রমাণ করতে পারবো, আমার কাছে তার অনেক প্রমাণ আছে। আপনি বলেন তো আমি আদালতে পেশ করি। অ্যাকচুয়ালি এই ড্রাগস নেওয়ার ফলে মানুষ একটু হিংস্র হয়ে যায়, আর তার ভাবনা চিন্তা করার শক্তি শেষ হয়ে যায়। আর যে মানুষের চিন্তা ভাবনা করার শক্তি শেষ হয়ে যায় সে অন্য কাউকে খুন করতে পারে কি না? আমি জানি না। আপনি জানেন না? আপনার স্বামী এত বছর ধরে BAT সেবন করে চলেছেন, আপনি নিজে বলছেন যে এই ড্রাগ সেবন করার পর মানুষের চিন্তা ভাবনা করার শক্তি চলে যায়। এই অবস্থায় আপনি এটা বলুন যে উনি কাউকে খুন করতে পারেন কি না? হ্যাঁ, করতে পারে, কিন্তু আমার স্বামী কারো উপর আক্রমণ করেনি, আর না উনি কখনো কারোর উপর। দ্যাটস ইট। আপনাকে যেটুকু প্রশ্ন করেছি শুধু সেটুকু বলুন, ব্যাস। ইওর অনার, 6 জানুয়ারি রাতে সবাই যখন মদের নেশায় বুঁদ হয়েছিলেন, প্রফেসর স্বরূপ নিজের স্টাডিতে গেলেন আর
এগুলো সবই বানানো গল্প এক একটা, যার মূল কারণ হলো এই যে তুলিকা দেবীর বক্তব্য অনুযায়ী 2 মাস আগেই উনি জানতে পেরেছিলেন প্রফেসর সাহেবের এই বিএটি ড্রাগ নেওয়ার অভ্যাসের ব্যাপারে। উনি এটাও বলেছেন যে এই ড্রাগস নেওয়ার পর প্রফেসর বাবু ভয়ঙ্কর হয়ে যেতেন। ইওর অনার 15 বছর ধরে আর অন্য কোনো ব্যক্তি প্রফেসর সাহেবকে এরকম ভয়ঙ্কর অবস্থায় দেখেননি। মিস্টার পাঠক, হ্যাঁ, হতে পারে যে ওই দিন রাতে প্রফেসর স্বরূপ বিএটি ড্রাগসের সেবন একটু বেশিই করে ফেলেছিলেন আর নিজের কন্ট্রোলের বাইরে চলে যান। যদি প্রফেসর সাহেব তার নিয়ন্ত্রণের বাইরে চলে যেতেন তো ওনার বাড়িতে খুবই চিৎকার চেঁচামেচি হতো। কিন্তু যেই অতিথিরা সেদিন তার বাড়িতে ছিলেন কেউই কোনো রকম আওয়াজ কিন্তু সেদিন শোনেননি, শুধুমাত্র প্রীতমের চিৎকারের আওয়াজ শোনা গেছে। মিস্টার পাঠক, এটা তো অকারণ তর্ক। ইওর অনার, এই খুনটার আমাদের কাছে 4 জন প্রত্যক্ষদর্শীও 1 রয়েছে। মিনিট দাঁড়ান। না, আমি এখানে আপনাকে মনে করিয়ে দিতে চাই যে যাদেরকে আপনি প্রত্যক্ষদর্শী সাক্ষী বলছেন তারা কেবলমাত্র হত্যার পরে প্রীতমের মৃতদেহটা সেখানে দেখেছিলেন। হত্যা হওয়ার সময় তারা দেখেননি, তো আপনি তাদেরকে প্রত্যক্ষদর্শী সাক্ষী বলতে পারেন না। ইওর অনার, প্রফেসর স্বরূপের ঘর থেকে এরকম একটা সাক্ষ্য পাওয়া গিয়েছে যার থেকে এই বিষয়টা প্রমাণিত হয়ে যাবে যে প্রীতমকে হত্যা প্রফেসর সাহেবের বিরুদ্ধে একটা ষড়যন্ত্র। ইওর অনার, কিরকম ষড়যন্ত্র? ইওর অনার, এই ব্যাগটা পুলিশ তল্লাশির পর প্রফেসর বাবুর বাড়ি থেকে পেয়েছে। আর তল্লাশি চালানোর পর এটা জানতে পারা গিয়েছে যে এই ব্যাগটা সেদিনকে উপস্থিত ওনার বাড়িতে আত্মীয়দের মধ্যে কারণ নয়, আর এটা প্রফেসর সাহেবেরও নয়। আমি কি ঠিক বলছি প্রফেসর বাবু? এই ওয়ালেটটা তো বাদলের। বাদল? কে বাদল? বাদল আমাকে বিএটি ড্রাগ সাপ্লাই করতো। 6 জানুয়ারির রাতে কি বাদল আপনার বাড়িতে এসেছিল? আগে হ্যাঁ, ওই দিন আমি ওর থেকে বিএটি ড্রাগের ডেলিভারি নিয়েছিলাম। ইওর অনার, যে ব্যক্তির ব্যাপারে এখানে কথা বলা হচ্ছে তিনি এই সময় এই আদালতে উপস্থিত নেই। বাদলের বক্তব্যটা দাখিল না করা পর্যন্ত ইওর অনার এই কেসটাকে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। বাদলের খোঁজ করে তাকে কোর্টে পেশ করা হোক। মিস্টার পাঠক, আপনি যদি কিছু মনে না করেন তাহলে আপনার আগে আমি বাদলকে প্রশ্ন করতে চাই। থ্যাংক ইউ। তো বাদল বাবু, শুনেছি যে বিএটি নামের এই যে ড্রাগস সেটা ভারতে তো পাওয়া যায় না, আপনি এটা কোথা থেকে পেতেন? নিউজিল্যান্ড থেকে আনা হতো ম্যাডাম। আমি বিশেষ করে ওই প্রফেসর স্বরূপের জন্য আনাতাম ম্যাডাম। স্যারের ওই মাসে 1 থেকে 2 প্রয়োজন হতো এটা। আর কত বছর ধরে আপনি ওনাকে এভাবে সাপ্লাই দিচ্ছেন? এই 5-6 বছর ধরে হবে। আচ্ছা, আপনি কি জানতেন যে প্রফেসর স্বরূপ এই ড্রাগস কি জন্য ব্যবহার করতেন? ম্যাডাম, এটা তো আমার কাছে আজব প্রশ্ন। এখন রেশনের দোকানদাররা থোড়ি জানে যে চাল দিয়ে বিরিয়ানি হবে নাকি পায়েস হবে। তার মানে? এর মানে এটাই ম্যাডাম যে আমি শুনেছি যে ওটা দিয়ে ওষুধ তৈরি হয়, কিন্তু এখন স্বরূপবাবু ঠিক ওটা দিয়ে কি করেন তা আমাকে কখনো বলেননি, আর আমিও কখনো জানার চেষ্টা করিনি। আচ্ছা, আপনি আমাকে এটা বলুন যে আপনি যখনই প্রফেসর সাহেবের বাড়ি যেতেন ওনাকে এই ড্রাগস দেওয়ার জন্য, তখন আপনাকে ওনার স্ত্রী বা অন্য কেউ জিজ্ঞাসা করেনি আপনাকে যে এ বাড়িতে মাঝে মাঝে আপনি কি নিয়ে আসেন? আগে প্রফেসর স্বরূপ আমাকে ডাকতোই লেট নাইটের দিকে, যখন ওনার সার্ভেন্ট থাকতো না ঘরে আর ওনার স্ত্রী যখন ঘুমিয়ে পড়তো। হ্যাঁ, কিন্তু একদিন রাতে আমি ওনার ঘরে একটু তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম। হ্যাঁ, আমি এক্ষুনি আসছি। তুলিকা, এই নাও তোমার ফেভারিট আইসক্রিম। থ্যাংক ইউ স্বরূপ। লাভলি। স্বরূপ, আমার ভীষণ ঘুম পাচ্ছে, আমি ঘুমোতে যাচ্ছি। ওকে ওকে তুলিকা, গুড নাইট। গুড নাইট।
টাইম। আরে স্যার, এই পৃথিবীর ওয়ান অ্যান্ড অনলি একমাত্র বাদল হবে যে কিনা আপনার টাইম মতন চলে। না হলে বাদল কখন গর্জাবে কখন বর্ষাবে সেটা কেই বা বলতে পারে। ঠিক আছে ঠিক আছে, বাজে কথা বন্ধ করো। বিয়েটি ড্রাগ এনেছো? হ্যাঁ একদম স্যার। দাও। কি দেখছো? এই স্যার, আপনি কখনো তো বলেননি যে আপনি এই ড্রাগ দিয়ে করেনটা কি। কেন, তোমায় বললে কি আমাকে ডিসকাউন্ট দেবে? এই নাও, যাও কেটে পড়ো। থ্যাংক ইউ। যাও। রাইট স্যার। সত্যি কথা এটা ম্যাডাম, আমি সেদিন রাতে তাড়াতাড়ি পৌঁছে তো গিয়েছিলাম ঠিকই, কিন্তু ওই ড্রাগের প্রভাব আমি দেখতে পাইনি। আমি ওখান থেকে চলে গিয়েছিলাম। ইওর অনার, 6 জানুয়ারি রাতে পার্টির পরে যখন সবাই মদের নেশায় বুঁদ হয়ে গিয়েছিলেন, প্রফেসরও রোজকার মতো নিজের স্ত্রীকে ঘুমের ওষুধ দিয়ে দেন আর তারপর নিজের স্টাডিতে গিয়ে ওই ড্রাগসের ইঞ্জেকশন নিয়ে নেন। আর দুর্ঘটনাবশত মিস্টার প্রীতমের ভাগ্য খারাপ ছিল যে উনি সেই রাতে প্রফেসর স্বরূপের সামনে এসে যান, যে রাতে প্রফেসর স্বরূপ নিজের নেশার ঘোরে মত্ত হয়েছিলেন আর উনি এনার হিংস্রতার শিকার হয়ে যান। মিস্টার পাঠক, ইয়ের ডিফেন্স। বাদল, শেষবার কবে তুমি প্রফেসর সাহেবকে বিএটি ড্রাগ দিয়েছিলে? কিছু মনে নেই স্যার, হতে পারে প্রায় 2 সপ্তাহ আগে। না, কোন দিন, কোন তারিখে? তারিখ তো ঠিক বলতে পারবো না স্যার। আমি মনে করিয়ে দিচ্ছি। 6 জানুয়ারি রাতে তুমি গিয়েছিলে প্রফেসর স্বরূপের বাড়িতে, যে সময় ওনার বাড়িতে জোর পার্টি চলছিল, রাত 9:30টার সময় সম্ভবত। আমার টাইম মনে নেই স্যার। টাইম তোমার মনে থাকুক বা না থাকুক, ওয়াচম্যান সময়টা লিখে নিয়েছিল তার ওই রেজিস্টারে। আচ্ছা, একটা কথা বলো, খুবই বিচিত্র একটা বিষয় যেটা আমি একদমই বুঝতে পারছি না। তুমি 9:30টার সময় ওখানে গিয়েছিলে ড্রাগ দিতে, সেটা দিয়ে তোমার বেরিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু রেজিস্টারে এরকম লেখা রয়েছে যে তুমি 12টার সময় সেখান থেকে বেরিয়েছিলে, যেখানে কিনা গেটটা তো ওনার ঘর থেকে 1.5 মিনিটের দূরত্বে রয়েছে। এই 1.5 মিনিট দূরত্ব অতিক্রম করতে তোমার 1.5 ঘন্টা লেগে গেল কেন? আই অবজেক্ট ইওর অনার। বাদল বাবু নিজের কাজ শেষ করে প্রফেসর স্বরূপের বাড়ি থেকে সবার সামনে বেরিয়ে যান, আর তারপর উনি যদি কলোনিতে ভজন কীর্তনই করেন তাতে কি যায় আসে? পার্থক্যটা সেই জায়গায় দাঁড়াচ্ছে অনার, কেননা ওই রাতে ওই কলোনিতে ভজন কীর্তন কিছু হয়নি, একজন ব্যক্তিকে হত্যা করা হয়। আর ঘটনাস্থলে সেই সময় যে সমস্ত ব্যক্তিরা ছিলেন তারা হত্যার সময় কোথায় ছিলেন সেইটা খোঁজ নেওয়াটা খুবই জরুরি। অবজেকশন ওভাররুলড। ওয়েলকাম টু বিটেন ওয়ার্ল্ড। হাউ মে আই অ্যাসিস্ট ইউ? নতুন ফ্ল্যাটের জন্য একটা স্ট্যান্ড ফ্যান আর কুলার নেব। এই পচা গরম থেকে একটু স্বস্তি চাই। বাজার চলতে সব ব্র্যান্ড তো আর ভরসাযোগ্য নয়। তার জন্য তো আমাদের ফ্যান আছে, অল পারপাস বুলেট টেবিল ফ্যান, সিলিং ফ্যান। আমাদের সিলিং ফ্যান কিন্তু 30 মাসের ওয়ারেন্টি সহ পাওয়া যায়। আছে ফারাটা 2 বছরের ওয়ারেন্টি, 17 থেকে 20 মিটার এয়ার ফ্লো, মধ্যবিত্তের সাধ্যের মধ্যে একমাত্র ভরসাযোগ্য ব্র্যান্ড বিটেন। আমাদের কুলারের কিন্তু অনেক রেঞ্জ, 45 লিটার্স, 50 লিটার্স, 70 লিটার্স, 90 লিটার্স, 110 লিটার্স। হানিকম সহযোগে বিটেনের সব কুলারের ওয়ারেন্টি 1 বছর। চেনা হাওয়ায় অচেনা অনুভূতির জন্য একমাত্র আদর্শ বিটেন। গরমে স্বস্তি পেতে বিটেনের ফ্যান হোক বা কুলার, আজই আনুন বাড়িতে। বিটেন, ডিজিটালি ইয়োর্স। হ্যাঁ, তো বলুন, কোথায় ছিলেন আপনি সেই সময়? মনে পড়েছে স্যার, মনে মনে পড়েছে। পড়ে গেছে? হ্যাঁ, বলুন বলুন বলুন। অ্যাকচুয়ালি আমার এক বন্ধু থাকে ওই কলোনিতে, ওনার সঙ্গেই দেখা করতে গিয়েছি। এটা মিথ্যা বলছেন আপনি যে আপনি ওখানে কলোনিতে আপনার কোনো বন্ধুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সম্ভবত এই বিষয়টা সত্যি হতে পারে যে প্রীতম বাবুকে হত্যা করাতে আপনার হাত ছিল। Again, I have to object your honor. মিস্টার পাঠক প্রসঙ্গটা ঘুরিয়ে দিতে চাইছেন। না হলে বাদল বাবুর প্রফেসর স্বরূপের বন্ধু প্রীতম বাবুর সাথে কিসের শত্রুতা? আমি এইটা বলার একটা চেষ্টা করছি প্রসিকিউটর মহোদয়া, যে বাদল সেই দিন ড্রাগস দেওয়ার অজুহাতে প্রফেসর স্বরূপকে প্রীতম বাবুকে হত্যা করার ঘটনায় ফাঁসাতে গিয়েছিল। আর ফাঁসানোর কারণও রয়েছে ইওর অনার। প্রফেসর বাবু, বলুন একটু, আপনি মহামান্য বিচারককে
কি চলছিল আপনার আর বাদলের মধ্যে? কিছুদিন আগে বাদল আমাকে বিএটি ড্রাগের ডেলিভারি দিতে এসেছিল। স্যার আমি জানতে পেরে গেছি যে আপনি এই ড্রাগস দিয়ে ঠিক কি করেন। ও তাই? কি করি আমি? নেশা করা হচ্ছে স্যার এই ড্রাগ দিয়ে। লাস্ট ডেলিভারির সময় আমি সব দেখে নিয়েছি। বাজে কথা বলে সময় নষ্ট করো না। নিজের চড়কায় তেল দাও আর যাও এখান থেকে। আরে স্যার এখন তো আমাদের পার্টনার হয়ে যাওয়া উচিত। মায়ের দিব্যি প্রচুর টাকা কামাও। কি বলতে চাইছো তুমি? মানে এটাই স্যার যে আমি আপনাকে এই ড্রাগ দিয়ে যাব আর আপনি কলেজে গিয়ে আপনার স্টুডেন্টদেরকে এই ড্রাগ বিক্রি করবেন। মার দিব্যি প্রচুর টাকা কামাবো। হ্যাঁ খবরদার এ ব্যাপারে আর একটাও কথা বলবে না। এই ড্রাগ আমার জীবনটা নষ্ট করে দিয়েছে আর তুমি এখন চাইছো কলেজের স্টুডেন্টদের মধ্যেও আমি এই বিষটা ছড়িয়ে দিই? এটা তো করতেই হবে স্যার আপনাকে, কারণ আমি জানতে পেরেছি যে আপনার স্ত্রী আপনার এই নেশা সম্পর্কে কিচ্ছু জানে না। আর যদি উনি জানতে পেরে যান যে আপনি ওনাকে ঘুমের ওষুধ খাইয়ে এরকম ধরনের কাজ করেন, তাহলে উনি আপনাকে ছেড়ে চলে যাবেন। যাও, বেরো এখান থেকে। অনেক বেশি বুঝে গেছো তুমি। পুরো 1 মাসের সময় দিচ্ছি, তারপরে কিন্তু আমার মুখ খুলে যাবে। হ্যাঁ যখন প্রফেসর স্বরূপ বাদলের প্রস্তাবটা অস্বীকার করেন, তো বাদল অন্যদের সঙ্গে মিলেমিশে কলেজের ছাত্রদের ড্রাগস সাপ্লাই করা শুরু করলেন। আর এই বিষয়টার খোঁজখবর প্রফেসর বাবু জানতে পারলেন। তুমি কিন্তু এটা ঠিক করছো না বাদল। আরে স্যার আপনার যখন আমাকে নিয়ে এত চিন্তা, তাহলে আপনি নিজে কেন করছেন না এই কাজ? তাছাড়া আপনাকে কিন্তু আমি খোলা অফার দিয়ে রেখেছি, ঠিক কি না? ও শাট আপ! তুমি যদি মনে করো যে তোমার হুমকিতে ভয় পেয়ে আমি পুলিশকে তোমার ব্যাপারে কিচ্ছু বলবো না, তাহলে তুমি ভুল ভাবছো। এরপরে যেন আর কোনোদিন আমার কানে না আসে যে তুমি স্টুডেন্টদের মধ্যে এই বিষ ছড়াচ্ছ, বুঝেছো? ইয়নার প্রফেসর স্বরূপ বাদলের রাস্তায় একটা কাঁটা হয়ে দাঁড়িয়েছিলেন, তাই তাকে রাস্তা থেকে সরানোটা ওর দরকার পড়েছিল। এই কারণে 6 জানুয়ারি ওই রাতে বাদলের যা করার ছিল ও তাই করলো। বলবে স্যার আমি এসে গেছি, দাঁড়িয়ে আছি। ঠিক আছে, আমি এখনই আসছি। বন্ধুরা, আমি একটা ছোট্ট কাজ সেরে আসছি, ততক্ষণ তোমরা এনজয় করো। আসছি। হ্যাঁ তারপরে শোন, ও যে মেয়েটার পেছনে যাচ্ছিল। ঠিক আছে। আরে ভাই গড স্যার, আপনি তো মশাই খুব কিপ্টে লোক দেখছি। হ্যাঁ বাকি কাজ তো করে দিলেন না, কিন্তু এটা পয়সা তো দিয়ে যান। হ্যাঁ তোমাকে কেউ দেখে ফেলার আগে কেটে পড়ো এখান থেকে। তুই এখানেই থাক। হ্যাঁ, আরে কে তুমি? স্যার এটা মিথ্যে কথা, আমাকে বিনা কারণে ফাঁসানো হচ্ছে। শুধুমাত্র এইটুকুই নয় ইওর অনার, তল্লাশি করার সময় পুলিশ ডক্টর স্বরূপের বাথরুম থেকে একটা 10 নম্বর জুতোর ছাপ পায়, যেটা রিপোর্ট আপনার টেবিলে রাখা আছে ইওর অনার। ওনার বাড়িতে সেদিন যতজন অতিথি এসেছিলেন ইওর অনার, তাদের মধ্যে কারোরই জুতোর মাপ 10 নম্বর নয়, প্রফেসর সাহেবেরও নয়। কিন্তু ইওর অনার, বাদলের জুতোর মাপ 10 নম্বর। আরে স্যার ভগবানের দিব্যি খেয়ে বলছি, আপনি তো আমার পুরো ক্লাস নিলেন। এবার সত্যিটা শুনুন। এটা সত্যি যে আমি ড্রাগস বেচেছি, বিএটি ড্রাগসও বিক্রি করেছি, এছাড়া অনেক খারাপ কাজও করেছি, কিন্তু আমি কারোর খুন করতে পারি না স্যার। তাহলে এটা আমাদের বলো বাদল, যে ড্রাগ ডেলিভারি করার পর 2-3 ঘন্টা ধরে তুমি এই কলোনিতে কি করছিলে? স্যার আসলে ওই দিন ওই কলোনিতে একটা কলেজের স্টুডেন্টদের পার্টি ছিল, আমি সেখানে ড্রাগস সাপ্লাই করতে গিয়েছিলাম। মিথ্যা কথা বলো না বাদল, তোমার জুতোর ছাপ ওনার বাথরুমে পাওয়া গিয়েছে। আরে স্যার সেটা তো ঠিকই স্যার, আমি তো কখনো বলিনি যে আমি বাথরুমে যাইনি। ওই অ্যাকচুয়ালি আমি যখন ঘর থেকে বেরোতে যাই, তখন ওনার চাকর সামনে চলে আসে। এবার ওই চাকরকে দেখে আমি চিন্তায় পড়ে যাই যে আমি কোথায় গিয়ে লুকোবো। তো আমার মনে হলো যে বাথরুমে গিয়ে লুকিয়ে পড়াটা ঠিক হবে, তাই আমি বাথরুমে গিয়ে লুকিয়ে পড়লাম। মায়ের দিব্যি স্যার, মায়ের দিব্যি খেয়ে বলছি আমি কারোর খুন করিনি। এটা তো সময় বলে দেবে বাদল। থ্যাংক ইউ মিস্টার পাঠক, থ্যাংক ইউ সো মাচ ইওর অনার। মিস্টার পাঠক বাদলবাবুর এই রহস্য ফাঁস করে আমার জন্য তো নতুন রাস্তা খুলে দিলেন। আমি স্বরূপ বাবুকে কিছু প্রশ্ন করতে চাই। আপনি এটা বলুন যে বিএটি ড্রাগসে এমন কিছু পদার্থ কি থাকে যাতে মানুষের শক্তি 10 গুণ অবধি বেড়ে যেতে পারে? আগে না, এরকম কিছুই হয় না। মিথ্যে কথা বলছেন আপনি। আপনার প্রজেক্টের কপি আছে আমার কাছে, আর তাতে পরিষ্কার লেখা আছে যে আপনি বিএটি ড্রাগসের সাহায্যে এমন এক টনিক বানাতে চাইছিলেন যা থেকে মানুষের মধ্যে এত শক্তি আসতে পারে যে সে চিতার থেকেও জোরে দৌড়তে পারে, হাতের চেয়েও শক্তিশালী হতে পারে।
দেখুন, এটা সত্যি যে এই বিএটি ড্রাগ দিয়ে আমি এমন একটা টনিক বানানোর চেষ্টা করেছিলাম যা দিয়ে মানুষের শক্তি 10 গুণ বেড়ে যায়, কিন্তু এই এক্সপেরিমেন্টটা তো বহু বছর আগে ফেল করে গেছে। হতে পারে যে এতদিন পরে আপনার পরীক্ষা সফল হয়েছিল। আপনি এমন ওষুধ বানান যা সেবন করে আপনি একটা হিংস্র জানোয়ার হয়ে যান, আর সেই নৃশংসতার ফলে আপনি ডক্টর প্রীতমকে খুন করে ফেললেন। আই অবজেক্ট ইওর অনার। এরকম ড্রাগ তো কখনো বানানো হয়নি, না বানানো হবে। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এই ধরনের ড্রাগের কোনো অস্তিত্বই নেই। ইওর অনার, আবিষ্কার কোনো না কোনো দিন সফল হয়েই যায়, আর সায়েন্সের দুনিয়ায় কোনো কিছুই অসম্ভব নয় মিস্টার পাঠক। এখন মিস্টার স্বরূপের এক্সপেরিমেন্ট কতদূর পর্যন্ত সফল হয়েছিল সেটা জানার জন্য আমি ওনার চাকর ভাইরামকে ডাকতে চাইছি। পারমিশন গ্র্যান্টেড। ভাইরাম বাবু, আপনি আমাকে বলুন যে আপনি কত বছর ধরে প্রফেসর স্যারের কাছে কাজ করছেন? এই ধরুন 10 বছর ধরে। আমাদের আপনি প্রফেসরের স্বভাব সম্পর্কে কিছু যদি বলেন প্লিজ। এই কথাটা তো বলতেই হবে ম্যাডাম, সাহেব আমাদের একেবারে খুব ভালো মানুষ। সব পরবে আমাদের বকশিশ দেন আর অনেক ছুটিও দেন। দেখুন, আমি আপনার বকশিস বা ছুটির ব্যাপারে জানতে চাইছি না। প্রফেসর সাহেবের যে নেশা করার স্বভাব আছে না, সেটা জানতে চাইছি। হ্যাঁ ম্যাডাম, এই কিছুদিন আগেই আমি ব্যাপারটা খেয়াল করলাম। একদিন সকালে আমি যখন ঘরদোর পরিষ্কার করছিলাম, কি আছে এর মধ্যে? কি করছিস তুই? সাহেব কি আছে এর নিজের মধ্যে? কাজে মন দে। এই ব্যাপারে কাউকে কিছু বললে তোকে আমি যা এখান থেকে। ঠিক আছে। আর তারপর থেকে সাহেবের উপরে আমার সন্দেহ হচ্ছিল যে সাহেব ওই রুমের মধ্যে লুকিয়ে কিছু না কিছু গন্ডগোল পাকাচ্ছে, আর আমিও জেদ ধরেছি সত্যিটা বার করেই ছাড়বো। বাহ, ভেরি গুড ভাইরাম বাবু, ভেরি গুড। আচ্ছা, দ্বিতীয়বার ওনার উপর সন্দেহ কেন হলো? প্রীতম বাবুর হত্যার দিনে সাহেব আমাকে জোর করে ছুটি দিয়ে দিচ্ছিলেন। আমিও বুঝতে পারলাম কিছু না কিছু গন্ডগোল আছে। ও, তো আপনি বাড়ি চলে গিয়েছিলেন তাই তো? হ্যাঁ, চলে তো গেছিলাম, কিন্তু পাঁচিল টপকে আবার চলে এসেছিলাম। আর ভেতরে গিয়ে দেখলাম যে রে, খুব বাঁচা বেঁচে গেছি সেদিন, নাহলে আজ আমার ভূত এখানে দাঁড়িয়ে সাক্ষী দিত মেম সাহেব। মিস্টার পাঠক, ইওর উইটনেস। অদ্ভুত ব্যাপার ভাইরাব বাবু, আপনার সঙ্গে এত বড় একটা ঘটনা ঘটলো আর আপনি সেই বিষয়টা না তো পুলিশকে বললেন না তুলিকা দেবীকে। এসব আপনি কি বলছেন বাবু? আমি তো মেম সাহেবকে সব জানিয়েছিলাম। মেম সাহেব আমার মুখ বন্ধ রাখার জন্য আমাকে পরব ছাড়াই বকশিস দিয়ে দিলেন। মিথ্যে বলছে এই মিথ্যেবাদী। আরে তুলিকা দেবী, বিশ্রাম করুন, এরপরে বলার অনেক সুযোগ আপনি পাবেন। বসুন বসুন, বসে পড়ুন আপনি। হ্যাঁ, কি বলছিলেন আপনি? হ্যাঁ, পরব ছাড়াই বকশিস দিয়ে দিলেন। আচ্ছা 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 আচ্ছা, তো এরকমটা যদি হয়ে থাকে তো
আঘাত তো বেশ কয়েকটা জায়গায় পেয়েছেন নিশ্চয়ই। আপনি কোথায় কোথায় আঘাত পেয়েছেন দেখি? আরে কি বলবো বাবু, আমি তো খুব জোর প্রাণে বেঁচে গেছি। আসলে কি জানেন তো, ছোটবেলায় আমি অনেক দুধ ঘি খেয়েছি, তাই কোনো ফ্র্যাকচার হয়নি আমার। এইটা আমি বুঝে উঠতে পারলাম না ভাইরাম বাবু, যে আপনার থেকে 10 গুণ শক্তি সম্পন্ন কেউ একজন ব্যক্তি আপনার উপর আক্রমণ করলো আর আপনার কোনো রকম আঘাত আসলো না শরীরে। এরকমটা কিভাবে সম্ভব হলো? আঘাত লাগা উচিত ছিল না, লাগা উচিত ছিল না, আর লাগার কথাও না। আর এরকম কোনো ওষুধ এখনো পর্যন্ত এই বিশ্বে বেরোয়নি যেটা খেয়ে ফেললে মানুষ কিছুক্ষণের মধ্যেই 10 গুণ শক্তিশালী হয়ে উঠতে পারে। তাহলে আপনার চোটটা লাগবে কি করে? আই অবজেক্ট ইওর অনার। এখন এত তথ্য প্রমাণের পর এ কথা তো অস্বীকার করা যাবে না যে ওই বিএটি সেবনের পর প্রফেসর স্বরূপ হিংস্র হয়ে যেতেন। ইনফ্যাক্ট 1982-তে পেনসিলভেনিয়ার ডক্টর রবার্ট হকার উনিও এরকমই একটা এক্সপেরিমেন্ট করে এমনই এক ওষুধ বানিয়েছিলেন। তার পরীক্ষা উনি এক স্টুডেন্টের ওপর করেন, আর সেই স্টুডেন্ট তখন সেই ওষুধ সেবন করার ফলে হিংস্র হয়ে যায় আর সে ডক্টরকে খুনও করে ফেলে। ইওর অনার, জঙ্গলে ময়ূরের নাচ কে দেখেছে? হ্যাঁ, এটা সত্যি যে পেনসিলভেনিয়াতে ডক্টর হথনকে হত্যা করা হয়েছিল, কিন্তু পেনসিলভেনিয়ার পুলিশ আজ পর্যন্ত এই বিষয়টা নিয়ে কোনো রকম স্পষ্ট ধারণা দেয়নি যে কোনো পরীক্ষা নিরীক্ষা চলাকালীন ওনার মৃত্যু হয়েছিল। ইওর অনার, আপনি কি বলতে চাইছেন মিস্টার পাঠক? মানে আমাদের যে 4 জন উইটনেস আছে, তুলিকা দেবী, ভাইরাম বাবু, ভাসিন বাবু, সুজিত বাবু, সবাই ভুল বলছেন? না, মানছি যে এদের মধ্যে কেউই প্রফেসর সাহেবকে খুন করতে দেখেননি, কিন্তু সবাই প্রফেসর সাহেবের সেই যে হিংস্র রূপ তা তো দেখেছেন। ইওর অনার, যাকে প্রসিকিউটর মহোদয়া ভয়ঙ্কর হয়ে ওঠা বলছেন, আমি সেটাকে নেশাগ্রস্ত অবস্থায় থাকা বলবো। ইওর অনার, অত্যধিক নেশা করলে মানুষের চোখ লাল হয়ে যায়, ঘাম এসে যায় শরীরে, ভয়ঙ্কর দেখতে লাগে তখন তাকে। ইওর অনার, লন্ডনের সায়েন্টিস্ট জেকব হোয়াইটম্যানও বিএটির ওপর একটা আর্টিকেল লিখেছেন, আর উনি এটাও বলেছেন যে বর্তমানে সায়েন্স এই ধরনের ওষুধ আবিষ্কারের খুব কাছে, যাতে করে মানুষের অল্টার ইগো, মানে মানুষের ভেতর যে অন্তর্নিহিত শক্তি থাকে, সেটা বাইরে আনা যেতে পারে। যার মনের মধ্যে সাধুতা রয়েছে তার থেকে সাধুতাই বেরোবে, আর যার মধ্যে শয়তান রয়েছে তার থেকে শয়তানই বেরোবে। যেমনটা ডক্টর স্বরূপ, উনি ওই ওষুধ সেবন করেন আর ওনার মধ্যে কার শয়তান বেরিয়ে পড়ে, আর উনি ডক্টর প্রীতমকে খুন করে ফেলেন। ইওর অনার, যেটা হবে যখন হবে তখন হবে, এখন এই সময়। সত্যিটা হলো এই যে এরকম কোনো ড্রাগ নেই যেটাকে পান করে বা খেয়ে নিলে কোনো ব্যক্তি 5 মিনিটে 10 গুণ শক্তিশালী হয়ে যায়। ইওর অনার, যতক্ষণ না এই বিষয়টার ওপর এরপর পরীক্ষা নিরীক্ষা করা হয়, ইওর অনার, আমি অনুরোধ করব যে এই কেসটাকে এখানে স্থগিত করা হোক। এখন পর্যন্ত যে আলোচনা হয়েছে তাতে এটা প্রমাণ হয় না যে এমন কোনো পদার্থ বা ড্রাগ আছে যার ফলে মানুষ 10 গুণ শক্তিশালী এবং হিংস্র হতে পারে কি না। এর পরের শুনানিতে এই আদালত এই বিএটি নামক ড্রাগের ডিটেল রিপোর্ট দেখতে চাইবে। টিল দেন দ্য কোর্ট ইজ অ্যাডজার্ন। আমি সত্যি কথা বলছি, আমি যদি এরকম ড্রাগ পাই না তাহলে নিজের শরীরে আগে ঢোকাবো আর তোকে নিয়ে এমন পালাবো যে পুরো দুনিয়াটা আমার পিছনে পিছনে, আমি আগে আগে। শোভন। মানে তুমি যাই করো না কেন, ওষুধের রিয়াকশন শেষ হবার পর আমার থেকে 4 থাপ্পড়ই পাবে। ওকে থাপ্পড় মারার কোনো দরকারই পড়বে না, কেননা ও যেটা বলছে সেরকমটা হবেই না, কেননা এরকম কোনো ড্রাগ এখনো পর্যন্ত আবিষ্কারই হয়নি। স্যার, 4 জন সাক্ষী এরকম কেন বলবে যে ওরা প্রফেসরকে কোনো ভয়ঙ্কর এক দানবের রূপে দেখেছে? স্যার, মেডিকেল সায়েন্সের কি ভরসা, কখন কোন জিনিসটা সফল হয়ে যায়? হতে পারে এরকম কোনো ওষুধ বেরিয়েছে যেখানে একজন লোক 10 গুণ বেশি শক্তিশালী হয়ে যেত। না, হতে পারতো আর হয়েছে, এই দুটোর মধ্যে পার্থক্য রয়েছে, শোনায় না, বিশাল পার্থক্য রয়েছে। আর যদি এরকমটা হয়ে থাকে তো তাহলে এই ড্রাগসের এই ধরনের আবিষ্কারটা সেই দিনই কেন হলো যেদিন প্রফেসরের বাড়িতে অতিথিরা এসেছিলেন? স্যার, আসলে দেখতে গেলে তো এই কেসটাকে আরো খতিয়ে দেখতে হবে। মেয়েটা একদম ঠিক বলছে বস। এই বিএটি নামক ড্রাগের সম্বন্ধে খোঁজ খবর নেওয়াটা খুবই দরকার। একটা কাজ করো তোমরা দুজন। এটি তুমি খুব বড় ভুল করছো। তুমি নিজে তো একটা বিপদে পড়বেই আর আমাকেও ফাঁসাবে। অদ্ভুত বিষয় এটা। আপনি যখনই আমার সাহায্য করেন এই কথাটা আপনি অবশ্যই বলেন, কিন্তু এখনো পর্যন্ত আমি কি আপনাকে ফাঁসিয়েছি? কিন্তু কোনো জিনিসের শুরু প্রথমবার থেকেই হয় কেডি। করো না এটা।
এটা করো না প্লিজ। কি করবো এখন? আপনি তো জানেন যে কোনো নির্দোষকে বাঁচানোর জন্য আমি যে কোনো সীমায় যেতে রাজি আছি, যা খুশি করতে পারি। আর আপনার তো খুশি হওয়া উচিত যে আপনি একটা শুভ কাজে আমাকে সাহায্য করছেন। কেডি, তুমি প্রথম ব্যক্তি যার প্র্যাকটিক্যাল আর ইমোশনাল সাইড ইকুয়ালি ব্যালেন্সড। চলুন। আর ইউ শিওর স্যার, আপনি এই ব্যাপারে ভেবেছেন তো? না, আমি ভাবছি যে আদা দেওয়া একটা চা বলবো আর খেতে খেতে ভাববো। অফকোর্স আমি ভেবে নিয়েছি এই বিষয়টাতে। তোমরা দুজন বুঝতে পারছো তো তোমাদের কি করতে হবে? হ্যাঁ বস, আমরা সব জানি কি করতে হবে, ডোন্ট ওয়ারি। কিন্তু স্যার। বুঝতে পেরেছো নাকি পারোনি? জানি স্যার। শুনো না, তুমি একটা কাজ করো, তুমি ক্যামেরাটা নিয়ে ওখানে ওই দেওয়ালের পেছনটায় চলে যাও। আর সুমন, হ্যাঁ বস। আর তুই এই ট্র্যাঙ্কুলাইজার গান নিয়ে ওই দেওয়ালের পেছনে চলে যা। যদি এরকমটা মনে হয় যে আমি নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছি বা এরকম কিছু হচ্ছে আমার, তাহলে ওখান থেকে ওই ট্র্যাঙ্কুলাইজার গানটা চালিয়ে দিবি। ইয়েস বস। রেডি শ্রমণ? হ্যাঁ বস। শোনো না, রেডি? রেডি। মনে থাকে যেন কেডি, 15 গ্রামের বেশি ট্রাক যেন তোমার শরীরে না পৌঁছায়, না হলে এটা প্রাণনাশক হতে পারে। এটা ইনজেক্ট করার আগে তুমি এটা মনে রেখো কেডি, তুমি একটা ভয়ানক আর হিংস্র হতে পারো, আর একটা সাধারণ মানুষের কাছে তুমি বিপজ্জনক হতে পারো।